নমস্কার বন্ধুরা। প্রত্যাশা মতন কিন্তু ভারত বড় ব্যবধানে ম্যাচ জিতলো এবং যেটা প্রত্যাশা করা হচ্ছিল যে আজকের লাঞ্চের কিছু পরে বাংলাদেশকে অল আউট করে ভারত কিন্তু অনেকটা বড় ব্যবধানের বড় রানের ব্যবধানে কিন্তু ম্যাচ জিতবে। তো সেটা কিন্তু হয়েছে, ভারত 280 রানের ব্যবধানে কিন্তু ম্যাচ জিতেছে এবং অনেক বড় একটা জিতবে। টেস্ট ক্রিকেটে 280 রান মানে অনেকটা বড় জিত। এবং যে আমরা দেখছি যে ভারতের পক্ষ থেকে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন যে তিনি 6টি উইকেট নিয়েছেন এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে তাকে ব্যাট করার সুযোগ হয়নি এবং তিনি বোলিং এ কিন্তু তিনি করিশ্মা দেখিয়েছেন এবং 6 উইকেট নিয়েছেন। আর ফলে কিন্তু দুই দুই ম্যাচের সিরিজে কিন্তু ভারত 1-0 ব্যবধানে কিন্তু এগিয়ে গেল এবং পরবর্তী ম্যাচ কিন্তু কানপুরে হবে 27 তারিখ থেকে। তো এই ম্যাচ নিয়ে যদি আমরা আলোচনা করি, যে আমরা দেখি প্রত্যাশা মতন কিন্তু এটা ভারতের জেতা উচিত ছিল এবং সেটা কিন্তু ভারত বড় ব্যবধানে ম্যাচ জিতবে যেটা আশা করা হচ্ছিল সেটা হয়েছে। কারণ কিছুদিন আগে বাংলাদেশকে আমরা দেখেছি তারা পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারিয়েছে। তো যার ফলে বাংলাদেশ ফ্যানদের মধ্যে এবং সেখানকার কিছু স্পোর্টস জার্নালিস্টদের মধ্যে কিন্তু একটা আশা তৈরি হয় যে বাংলাদেশে পাকিস্তানকে যেভাবে হারিয়েছে ভারতে গিয়ে ভারতকেও সেভাবে হারাবে। তারা এরকম ধরনের মানে ওভার কনফিডেন্স একটা অনেক কিছু বলতে থাকে যে ভারতের মাটিতে গিয়ে তারা ভারতকে হারাবে, যদি হারাতে না পারে তাহলে ড্র করবে, মানে অনেক ভালো পারফরমেন্স করবে। কিন্তু সেটা কিন্তু দেখা গেল না বাংলাদেশের টিমের পক্ষ থেকে। বাংলাদেশ কিন্তু সেই যেরকম 5 বছর আগে যে টিম ছিল সেই রকম টিম কিন্তু দেখে মনে হলো যেই টিম যে বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে যে টিম খেলেছিল, যেরকম পারফরমেন্স করেছিল সেই পারফরমেন্স কিন্তু এখানে দেখা গেল না। তার কারণ হলো যে পাকিস্তান আর ভারত দুটো টিমের মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ আছে। পাকিস্তান টিম কিন্তু ধীরে ধীরে মানে অনেক নিচের দিকে যাচ্ছে, তাদের ডাউনফল হচ্ছে। কিন্তু ভারতীয় টিম কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে, যার ফলে ভারতীয় টিমে দেখা যায় একজনের প্রায় 11 জন প্লেয়ারের মধ্যে কিন্তু 11 জন কিন্তু পারফর্মার। তো আজকে যদি কোহলি যদি রান করতে না পারে তো কালকে রোহিত শর্মা করবে। রোহিত শর্মাও যদি ফেল হয়ে যায় তাহলে ইয়ংস্টাররা আছে, শুভমান গিল আছে, ঋষভ পান্ট আছে, যশস্বী জয়সওয়াল আছে, এরা পারফরমেন্স করছে। এবং বোলিং এ যদি দেখি, যদি ফাস্ট বোলাররা যদি কিছু করতে না পারে তাহলে স্পিনাররা কিন্তু কাজ করে দিয়ে চলে যাচ্ছেন। আর যদি স্পিনাররা কিছু করতে না পারে তাহলে ফাস্ট বোলাররা উইকেট নিচ্ছেন। তো যার ফলে ভারতীয় টিম কিন্তু এটা সেই মানে একটা নতুন ভারতীয় টিম, যেখানে দেখা যাচ্ছিল যে ভারত যেটা মনে করা হচ্ছিল যে বাংলাদেশকে কিন্তু ফুৎকারে উড়িয়ে দেবে ভারত, সেটাই কিন্তু হলো। প্রায় 3.5 দিনের মধ্যে কিন্তু ম্যাচ ফিনিশ হয়ে গেল, বা বাংলাদেশ কিন্তু কোনো ফাইট করতে পারলো না। পাকিস্তানের বিরুদ্ধে যেরকম একটা মানে তারা ফাইট করে এবং ম্যাচ জিতেছিল, কিন্তু এখানে কিন্তু ভারতের বিরুদ্ধে সেটা কিন্তু তারা করতে পারলো না। তাদের পারফরমেন্স যদি আমরা ধরি, তাদের স্পেশালি তাদের ব্যাটসম্যানদের পারফরমেন্স যদি ধরি, মানে একেবারে ন্যাক্কারজনক পারফরমেন্স। তাদের ব্যাটসম্যানরা কেউ তো শুধু একজন মাত্রই হাফ সেঞ্চুরি করেছেন, তাও দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন শান্ত তিনি হাফ সেঞ্চুরি করেছেন, 82 রানের একটা ইনিংস খেলেছেন। তারপরে আরো দুটো ইনিংস মিলিয়ে যদি ধরি, তো দুটো ইনিংসে ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কেউ কিন্তু হাফ সেঞ্চুরি করতে পারেনি। যে একমাত্র শান্ত তিনি দ্বিতীয় ইনিংসে 82 রানের একটা ইনিংস খেলেছেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যানরা কিন্তু 32-32-এর কোটা কিন্তু 32-33 বা 40-এর কোটা কিন্তু পার করতে পারেনি। তো এইরকম যদি ব্যাটসম্যানদের পারফরমেন্স হয় তাহলে তো এটা মানে আশা করা যায় যে সেই টিম কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে না। তারা কিভাবে ম্যাচ জিতবে? ব্যাটসম্যানরা যদি এইরকম ধরনের পারফরমেন্স করে তাহলে ম্যাচ কি করে জিতবে? ম্যাচ তো জেতা দূরের কথা, কিন্তু ড্র পর্যন্ত করতে পারবে না। আর এইসব করতে গেলে কিন্তু তাদের ব্যাটসম্যানদের পারফরমেন্স করতে হবে। ব্যাটসম্যানরা যদি পারফরমেন্স করতে না পারে, ব্যাটসম্যানরা কিভাবে পারফরমেন্স করবে? ভারতীয় বোলারদের যদি দেখি, ভারতীয় বোলার কিন্তু এই মুহূর্তে কিন্তু টপ ক্লাস বোলার। বুমরা থেকে শুরু করে সিরাজকে আমরা প্রথম ইনিংসে দেখেছিলাম যে মনে হচ্ছিল যে সিরাজ পুরানো ছন্দে নেই, কিন্তু প্রথম ইনিংসে তিনি কিন্তু 3টি উইকেট নিয়ে তিনি জবাব দিয়েছেন যে হ্যাঁ তিনি আস্তে আস্তে ছন্দে ফিরছেন। এবং আকাশদীপকে যদি ধরি, তিনি কিন্তু এর আগে আমরা ইংল্যান্ড সিরিজেও দেখেছিলাম তিনি লাস্ট ম্যাচ খেলেছিলেন, সেখানে দুর্দান্ত বোলিং করেছিলেন, যার ফলে আকাশদীপকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। সেই আকাশদীপ কিন্তু প্রথম ইনিংসে তিনি দুটো উইকেট নিয়েছিলেন। তো তিনিও বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ বুমরা এবং সিরাজের সঙ্গ দিতে আমিও তৈরি। তো যার ফলে ইন্ডিয়ান যে বোলার আছে, বোলাররা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের একদম মানে দাঁড়াতে দেয়নি, কি যে তারা এসেছে আর চলে গিয়েছে, আয়ারামান গায়ারামের মতন পরিস্থিতি হয়ে গেছে। তারা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু কোনো ফাইট ব্যাক করতে পারেনি। একটা বা দুটো যদি বড় পার্টনারশিপ হতো তাহলে কিন্তু ম্যাচের
ম্যাচটা হয়তো বাংলাদেশ অনেকটা ফাইট করতে পারতো, কিন্তু সেই রকম কোনো বড় পার্টনারশিপ না হওয়ার ফলে কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানরা কিন্তু একেবারে ফ্লপ হয়ে গেছে এবং তারা রান করতে পারেনি। যে পার্টনারশিপের দরকার, যে কোনো ম্যাচে একটা বা দুটো পার্টনারশিপ, স্পেশালি টেস্ট ম্যাচে যদি বড় পার্টনারশিপ না হয় তাহলে কিন্তু ম্যাচ জেতা মানে অনেক মুশকিল। তো বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু সেরকম বা সেরকম ভাবে কোনো বড় পার্টনারশিপ করতে পারেনি, যার ফলে তাদের এই অবস্থা হয়েছে। এবং ভারতীয় ব্যাটসম্যানদের তো কোনো ভারতীয় ব্যাটসম্যান স্পেশালি যদি আমরা দেখি রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তো দুজনে দুটো ইনিংসে কিন্তু ফেল হয়ে গেছে, তারা বড় রান করতে পারেনি। এবং প্রথম ইনিংসে যেখানে আমরা দেখেছিলাম ভারত 144 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল, তো হয়তো ভাবা হচ্ছিল যে ভারত হয়তো বিপদের মধ্যে পড়েছে এবং চাপের মধ্যে পড়েছে, যে বাংলাদেশ বোলাররা যে পাকিস্তানের বিরুদ্ধে যেরকম ধরনের বোলিং করেছিল, তো ভারতের বিরুদ্ধে কিন্তু সেই রকম ধরনের তারা কন্টিনিউ করছে সেই পারফরমেন্সটা। কিন্তু তারপরে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুজনে যে একটা 195 রানের যে পার্টনারশিপ তৈরি করে, সে পার্টনারশিপের ফলে কিন্তু এটা কিন্তু মেন টার্নিং পয়েন্ট, যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মধ্যে যে 195 রানের একটা পার্টনারশিপ হয়েছে, বড় পার্টনারশিপ, সেই পার্টনারশিপের ফলে কিন্তু ভারত কিন্তু এই ম্যাচে কামব্যাক করেছে এবং মানে অনেকটা এগিয়ে গিয়েছে। এই পার্টনারশিপটা যদি না হতো তাহলে কিন্তু ভারত কিন্তু অনেকটা চাপে থাকতো এবং বাংলাদেশও কিন্তু একটা ফাইট করতে পারতো। যে এই এই পার্টনারশিপের ফলে কিন্তু ভারত কামব্যাক করেছে এবং ম্যাচটা কিন্তু জিততে পেরেছে। তারপরে ভারতীয় ব্যাটসম্যানদের যদি আমরা দেখি, দ্বিতীয় ইনিংসে কিন্তু টপ অর্ডারও ফেল হয়েছিল এবং সেখানে শুভমন গিল এবং ঋষভ পান্ত দুজনই ইয়ংস্টার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, করে ভারতকে কিন্তু একটা সম্মানজনক একটা বড় মানে পাহাড় পাহাড় সমান একটা স্কোর করেছে, যে বাংলাদেশকে কিন্তু সেই একটা পাহাড় সমান স্কোরের কিন্তু টার্গেট দিয়েছিল। তো যার ফলে এত বড় 515 রানের টার্গেট, এটা কিন্তু কেউ ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু এখনো চেস হয়নি এত রান। তো যার ফলে বাংলাদেশের পক্ষেও কিন্তু এটা অসম্ভব এই যেটা চেস করা। তো বাংলাদেশকে যে বাংলাদেশের টিমের প্রতি যে প্রত্যাশাটা ছিল, যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সিরিজ জিতেছে, তারা হয়তো এখানে সিরিজ না জিততে পারে কিন্তু একটা ফাইট ব্যাক করবে, একটা মানে সম্মানজনক স্কোর করবে এবং একটা ফাইট ব্যাক করবে, যে ভারতের বিরুদ্ধে যদি জিততে না পারে কিন্তু কাছাকাছি হয়তো যাবে, কিন্তু সেটাও কিন্তু তারা করতে পারলো না। সেই প্রত্যাশা কিন্তু তারা পূরণ করতে পারলো, তারা কাছাকাছি তো যেতেই পারলো না এবং তাদের ব্যাটসম্যানরা কিন্তু একেবারে ন্যাক্কারজনক পারফরমেন্স করেছে। এবং একমাত্র একজনই, এই দুই ইনিংস মিলে এতগুলো ব্যাটসম্যানের মধ্যে একজনই মাত্র কিন্তু হাফ সেঞ্চুরি করেছে, বাকিরা কেউ হাফ সেঞ্চুরি করতে পারে না। যার ফলে বাংলাদেশ কিন্তু সেই 5 বছর বা 6 বছর আগের যে বাংলাদেশ আমরা দেখেছি, যে বাংলাদেশের ক্রিকেটে কিন্তু সেরকম ধরনের কোনো উন্নতি হচ্ছে না, স্পেশালি টেস্ট ক্রিকেটে সেই বাংলাদেশ আমরা যেরকম দেখেছিলাম সেই রকম কিন্তু আছে, সেই এখনো কিন্তু সেরকম ধরনের পারফরমেন্স তারাও এখনো করতে পারছে না। যে তারা হয়তো পারফরমেন্স করছে সেই ছোট টিমের বিরুদ্ধে, কিন্তু বড় বড় টিমের বিরুদ্ধে, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এইসব বড় বড় টিমের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ এখনো সেরকম ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি। তো এটাও কিন্তু এখানেও কিন্তু সেই প্রমাণ হলো যে বাংলাদেশ এখনো কিন্তু সেই বাংলাদেশেই আছে, তারা ক্রিকেটের কিন্তু সেই তেমন কোনো উন্নতি করতে পারেনি। এবং আগামী 27 তারিখে দ্বিতীয় টেস্ট আছে, সেই দ্বিতীয় টেস্টও আমরা দেখতে পাবো বাংলাদেশ কিন্তু এখানে হারের সামনা করতে হবে তাদের, কারণ ভারতের টিম যে ফর্মে আছে, স্পেশালি বোলিং ব্যাটিং, ব্যাটিং এ তো আজকের যদি টপ অর্ডার ফেল হয়ে যায় কিন্তু লোয়ার অর্ডার এসে তারা পারফরমেন্স করছে, তো যার ফলে ভারতের বোলিং ব্যাটিং দুটোতে কিন্তু একদম সমান পারদর্শী এবং তারা বোলিং ব্যাটিং দুটোতেই কিন্তু তারা ফর্মে আছে এবং দুর্দান্ত পারফরমেন্স করছে। তো এই টিমের সামনা করা কিন্তু অনেক মুশকিল ব্যাপার, এখানে বড় বড় অস্ট্রেলিয়া ইংল্যান্ড যদি হতো তারাও কিন্তু এই টিমের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের সামনে কিন্তু তারা করতে পারতো না। বাংলাদেশ তো সেরকম ধরনের টিম এখন হতে পারে, তো যা হবার তাই হয়েছে।